ওয়েলকাম স্টুডেন্টস, বাংলার ক্লাসরুম ফার্স্ট পেজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের অন্তর্গত সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের গারো পাহাড়ের নিচে গদ্যাংশটি সম্পর্কে আলোচনা করব। এর আগের পর্বে আমরা ভূমিক অংশটিকে আলোচনা করেছি। ভূমিক অংশটিতে দেখতে পেয়েছি যে দাফার মতন মানুষদের জীবন কাহিনী তুলে ধরে তিনি গ্রন্থটির বিষয়বস্তুটিকে একসঙ্গে গ্রথিত করে দিয়েছেন যে দাফার মতন অসহায় মানুষদের জীবন কাহিনীর বৃত্তান্ত বর্ণনায় তার মূল উপজীব্য আমার বাংলা গ্রন্থটির মধ্যে তিনি করতে চেয়েছেন। এবং এই বর্ণনার মধ্যে কোনো কাল্পনিকতাকে তিনি আশ্রয় দেননি, কোনো কল্পনার প্রাধান্য এখানে নেই। যা তিনি দেখেছেন, যা তিনি শুনেছেন তারই একটা বস্তুনিষ্ঠ বর্ণনা, একবারে বাস্তবচিত বর্ণনা আমরা আমার বাংলা গ্রন্থে পাচ্ছি। তিনি এই প্রসঙ্গে নিজেই এই কথা বলেছেন। এছাড়াও তো আমরা আগে আলোচনা করেছি জনযুদ্ধ এবং স্বাধীনতা পত্রিকায়, দৈনিক স্বাধীনতা পত্রিকায় তার এই লেখালেখিগুলো প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে রংমশাল পত্রিকার সম্পাদক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এবং কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় তারা সুভাষ মুখোপাধ্যায়কে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন তার এই গ্রন্থের গল্পের বর্ণনাগুলো, এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা এই আমার বাংলা গ্রন্থটি পাচ্ছি। যাই হোক, আমরা ভূমিক অংশ আলোচনাটা করেছি। ভূমিক অংশটা তোমরা একবার করে ভালো করে দেখে নেবে, অনেক সময় ওখান থেকেও প্রশ্ন চলে আসে। যাই হোক, আজকে আমরা গারো পাহাড়ের নিচে এই গদ্যাংশটুকু নিয়ে আলোচনা করব। তবে মূল গ্রন্থে মানে গল্পটার নাম ছিল গারো হাজংয়ের দেশে। আমাদের এই পাঠ্যসূচিতে আমরা সেটা পাচ্ছি গারো পাহাড়ের নিচে। এইটুকুন একটু পার্থক্য রয়েছে। বেশ, এবারে বর্ণনাটা দেখি আমাদের কেমনভাবে কী বর্ণনা লেখক এখানে করছেন। চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও, রাত্রিরে উত্তর শিয়রে তাকাবে। উত্তর শিয়রে মানে উত্তর দিকের আকাশে তাকাবে। চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও। গারো পাহাড়ের নিচে বর্ণনা কথা বলতে গিয়ে ময়মনসিংহ বাংলাদেশের কথা আসছে। আসলে গারো পাহাড়টা তো অনেক বিস্তৃত, মেঘালয়, অসমের মেঘালয় যে সূচনা, সেই তারই পাহাড়ের বিস্তৃতির অংশটা এখানে এসেছে। সেই জন্য লেখক এখন বলছেন যে চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও, মানে বছরের শেষ দিকে আর কি, তখন রাত্রি উত্তর শিয়রে তাকাবে, দেখবে যেন একরাশ ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে দিয়েছে। মানে গারো পাহাড়ের একটা অপূর্ব বর্ণনা দিয়ে গদ্যটা শুরু হচ্ছে। এবং সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে রাত্রেবেলায় তাকালে এরকম একটা ঘটনার ধারা দেখতে পাওয়া যাবে, যেন মনে হবে একরাশ ধোঁয়াটে মেঘে কারা আগুন লাগিয়ে দিয়েছে, অর্থাৎ আগুনের শিখা যেন আকাশকে ঘিরে ধরেছে, এরকম মনে হবে। ভয় পাবার কিছু নেই, আসলে ওটা মেঘ নয়, গারো পাহাড়। পাহাড়ি উপজাতির মানে গারোদের নাম থেকেই এই পাহাড়টার নাম হয়েছে গারো পাহাড়। সেটাকে লেখক এখানে বলছেন যে ওটা মেঘ নয়, গারো পাহাড়। এই বর্ণনা দিয়ে গদ্যটি সূচনা হলো। বেশ, গারো পাহাড়ে যারা থাকে বছরের এই সময়টা তারা চাষবাস করে। যারা গারো পাহাড়ের বাসিন্দা, যারা আদিবাসী মানুষ, তারা চাষবাস করে জীবিকা নির্বাহ করে। এবারে চাষবাসের রকম ফেরটা কি, চাষবাসের বর্ণনাটাও লেখক এখানে খুব সুন্দরভাবে দিয়েছেন। তাদের হাল নেই, বলদ নেই, মানে আমরা চাষবাস বলতে গিয়ে যে প্রথাগত চাষের কথা বুঝি, সেই পদ্ধতিতে তারা চাষাবাদ করে না গারো পাহাড়ের মানুষেরা, আদিবাসী মানুষেরা। তাহলে তাদের চাষের পদ্ধতিটা কীরকম সেটাও আমাদেরকে জানতে হবে। তাছাড়া পাহাড়ের উপর তো শুধু গাছ আর পাথর, মাটি কোথায় যে চাষ করবে এটা একটা স্বাভাবিক প্রশ্ন। সমতলের মতন তো মাটি ওখানে পাওয়া যাবে না পাহাড়ের অঞ্চলে যে চাষের একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, ঢাল বেয়ে বেয়ে যে চাষ করতে হয়, সেই ব্যাপারটা এখানে প্রযোজ্য আর কি। সেইটাই লেখক বলছেন যে সেখানে তো মাটি নেই, গাছ আর পাথর, সেই জন্য কীভাবে তারা চাষ করে সেই পদ্ধতিটা আমাদেরকে জেনে রাখতে হবে। তবু তারা ফসল ফলায়, নইলে সারা বছর কী খেয়ে বাঁচবে। তাই বছরে এমনি সময় শুকনো ঝোপে ঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়। এমনি সময় মানে কোন সময়, ওই শেষ দিকে, বছরের শেষ দিক, চৈত্র মাসে কথাটা বলা হচ্ছে, তিনি ওইটা দিয়ে শুরুই করেছিলেন। সেই ঝোপঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়। সে কি যে সে আগুন, যেন রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই, জ্বলছে তো জ্বলছেই রাবণের চিতাটা একটা প্রবাদ এরকম রয়েছে যে এরকম রাবণের চিতা কখনো নেবে না। সেরকমভাবে পাহাড়ের ঝোপঝাড় আগুন লাগিয়ে দিয়ে তারা চাষবাসের ক্ষেত্রটাকে প্রস্তুত করে। সেই জন্য প্রসঙ্গে লেখক এরকম বলছেন, সে কি যে সে আগুন, যেন রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই, বছরের এমনি সময় যেন বন জঙ্গলের গাছপালারাও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে থাকে। বছরের এমনি সময় মানে চৈত্র মাসে কথাটা বলতে হবে, যেন বন জঙ্গলের গাছপালারাও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে থাকে। গাছপালারা পর্যন্ত জানে যে এই চৈত্র মাস হয়ে এলেই সব গাছপালাতে আগুন লাগিয়ে দেবে, তাদের চাষের জন্য প্রস্তুতি নেবে। সেই জন্য তারা যেন নিজেদের মানে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে বলবে, তারাও ভয়ে মানে শুকিয়ে কাঠ হয়ে থাকে আর কি। এরকমভাবে লেখক বর্ণনা করছে না। আসলে গাছপালাদের মধ্যেও যে প্রাণ আছে, তাদের মধ্যে যে একটা সচেতনতা রয়েছে, সেই ব্যাপারটা যেন লেখক এখানে ইঙ্গিত করতে চাইলেন যে তারাও মানুষের মতন ভয় পায় আর কি। এই ধরনের আগুনের গ্রাসে তাদেরকে পড়তে হবে, ব্যাপারটা তারা অনুভব করতে পারে।
এই জন্যই তারা ভয়ে শুকিয়ে কাঠতে এরকম লাইন ধরে অনেক সময় প্রশ্ন চলে আসে যে বছরের এমনি সময় যেন বন জঙ্গলের গাছপালারা ভয় শুকিয়ে কাঠ হয়ে থাকে। কোন সময় কথা বলা হয়েছে, চৈত্র মাসে কতটা বলতে হবে, বা গাছপালারা ভয় শুকিয়ে কাঠ হয়ে থাকে কেন, তখন ওই গারো পাহাড়ে চাষ করার যে পদ্ধতি সেই কথাটাকে উল্লেখ করে দিয়ে প্রসঙ্গটাকে বর্ণনা করতে হবে। বেশ, তারপরে জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা। তাহলে এই লাইন ধরেও প্রশ্ন আসতে পারে, প্রশ্ন যে কোনো লাইন ধরেই হতে পারে, সেই মতন তৈরি থাকতে হবে। জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা। জঙ্গলে আগুন লাগে কেন, বা জঙ্গলে কিভাবে আগুন লাগে, তখন এই প্রশ্নগুলোর উত্তরগুলো একটু ঘুরি ঘুরি উত্তরগুলো লিখে দিতে হবে। বক্তব্য বিষয়টা তো আমরা জেনে নিয়েছি যে গারো পাহাড়ের চাষিরা, গারো পাহাড়ে যারা থাকে আদিবাসী মানুষেরা, তাদেরকে তো খেয়ে পরে বাঁচতে হবে, তারা চাষও করে। তারা কোথায়, মাটি তো পাহাড়ে নাই, শুধু গাছ আর পাথর লেখক বর্ণনা করেছেন। সুতরাং তারা ঝোপে ঝাড়ে আগুন লাগিয়ে দেয় এবং সেই আগুনের পরে যে ছাই তৈরি হয় সেই ছাইয়ের মধ্যে তারা বীজ ঝরিয়ে এইভাবে চাষবাসের পদ্ধতিটা করে। সেই জন্যই তারা আগুন লাগায় এবং সেই আগুন লাগার প্রসঙ্গটা এই কারণেই এসেছে। জঙ্গলে যখন আগুন লাগে মানে জঙ্গলে নিজে নিজেই আগুন লেগে যাচ্ছে না, দাবানো ঠিক নয়, এটা ইচ্ছাকৃতভাবে মানুষ লাগাচ্ছে, সেইটুকুনি উল্লেখ করতে হবে। তখন হয় মজা। আগুন লাগছে, গাছপালা পুরো ছাই হয়ে যাচ্ছে, তাতে আবার মজা কিসের? এই প্রশ্ন যদি আসে তার উত্তরটা এখানে বই সুন্দরভাবে দেওয়া রয়েছে। মজার ব্যাপারটা কি না, বনের যত দুর্ধর্ষ জানোয়ার প্রাণ নিয়ে পালায় পালায় করে, বাঘ, অজগর, হরিণ, শুয়োর যে যেদিকে পারে ছুটে, আর পাহাড়ি মেয়ে পুরুষরা সেই সুযোগে মনের সুখে হরিণ আর শুয়োর মারে, তারপর সন্ধ্যাবেলা শিকার সেরে গোল হয়ে ঘিরে নাচ আর গান। এই হচ্ছে আনন্দের বর্ণনা, আমোদের বর্ণনা। তাহলে মজা যে হচ্ছে, মজার কারণটা কি এখানে আমরা পেলাম, তারা শিকার করতে পারবে, কারণ হরিণ, শুয়োর বা অজগর, বাঘ, বনে যারা থাকে পশু পাখি সব বেরিয়ে চলে আসে, আগুনের তাপ সহ্য করতে না পারে, তখন তাদের শিকারের সুবিধা হয়। পাহাড়ি মেয়ে পুরুষরা সেই সুযোগকে কাজে লাগায় এবং মনের সুখে হরিণ, শুয়োর ইত্যাদি মারে এবং সন্ধ্যাবেলা শিকার সেরে গোল হয়ে ঘিরে নাচ গান এইভাবে উৎসবের আমেজ পালন করে। এই জন্যই বলা হচ্ছে তখন হয় মজা। মজার কারণটা আমরা জেনে নিতে পারলাম। বেশ, তারপর দেখো, এদিকে আস্তে আস্তে গোটা বন পুড়ে ছাই হয়ে যায়, পাথরের উপর পুরু হয়ে পড়ে কালো ছাইয়ের পলেস্তারা, তার উপর বীজ ছড়াতে যাওয়ার সময় দেখতে দেখতে সেই পোড়া জমির উপর সবুজ রং ধরে মাথাচাড়া দেয় ধান, তামাক আর কত ফসল। তারা নানা রকম ফসল এইভাবেই চাষ করে। ধান, তামাকের কথা লেখক এখানে উল্লেখ করলেন এবং চাষের পদ্ধতিটা সম্পর্কে আমরা এখানে জেনে নিতে পারলাম যে গোটা বনটা এইভাবে আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে যায় এবং পাথরের উপর একটা কালো ছাইয়ের পলেস্তারা পড়ে যায়, মোটা হয়ে মানে স্তর পড়ে যায়। তারপর বীজ ছড়িয়ে দিলেই সবুজ গাছপালাতে সবুজ ভরে যায় গোটা পাহাড়, জমির উপরে সবুজ রং ধরে। এইভাবে ধান, তামাক ইত্যাদি চাষ তারা করে এবং আরও অন্যান্য ফসলও তারা চাষ করে। আমরা এই লোকগুলোর এত কাছে থেকেও পর শুধু জানি উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে। এই লাইনটাও ইম্পর্টেন্ট, প্রশ্ন নানা রকমভাবে হয়। আমরা এই লোকগুলোর এত কাছে থেকেও পর, আমরা কারা? এই লোকগুলো বলতে কাদের কথা বলা হয়েছে? এত কাছে থেকেও পর কেন? এত কাছে থাকে বলতে আবার কি বলা হয়েছে, বা পর কেন ইত্যাদি নানান ভাবে প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলোর উত্তরগুলো এখানে খুব বর্ণনাটা খুব সুন্দরভাবে রয়েছে, সেটুকুনি বুঝে নিতে হবে একটু। আমরা বলতে আমরা এই সমতলের বাসিন্দাদের কথা বলা হচ্ছে। আমরা তো এক বাংলার লোক, বাংলাদেশের মানুষ এবং আমাদের পশ্চিমবাংলার মানুষের আগের পর্বে আমরা ভূমিকংশে আলোচনা করেছি, যখন স্বাধীনতার আগে একরকমের বর্ণনাটা লেখক দিয়েছেন, দৃশ্যপটের বর্ণনা, যখন যেখানে খুশি যাওয়া ছিল, কিন্তু পরবর্তীকালে যখন দেশ ভাগ হলো, স্বাধীনতা পরে, তখন কাঁটাতারের বেড়া হলো, সীমানার নির্ধারণ হলো, জলস্থলের একটা গণ্ডি আঁকার কথা লেখক বলেছিলেন। এইভাবে পার্থক্যটা গড়ে উঠেছিল, দুটো দৃশ্যপটের কথা আমরা ভূমিকংশে পেয়েছি। সেই প্রসঙ্গে এখানে কথাটাও আসছে যে আমরা এই লোকগুলোর এত কাছে থেকেও পর, আমরা একই বাংলা ভাষী মানুষ এবং আমরা খুব কাছাকাছি থাকি, এপার বাংলা ওপার বাংলা। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই লোকগুলো বলতে পাহাড়ের অধিবাসীদের কথা বলা হয়েছে, পাহাড়ের আদিবাসীদের কথা বলা হয়েছে, এই গারো অঞ্চলের মানুষদের কথা বলা হচ্ছে। এবং তাদের সঙ্গে আমাদের একটা পার্থক্য রয়েই গেছে। আমরা হচ্ছে সমতলের বাসিন্দা, তারা পাহাড়ের বাসিন্দা, এরকম একটি ভাগ করে নিতে পারা যেতে পারে। আমরা এই লোকগুলোর এত কাছে থেকেও পর কেন না, তারা আমাদেরকে পরভাবে, আমরাও তাদের সাহিত্য সংস্কৃতিকে গ্রহণ করে নিই, তাদেরকে আপন করে নিই ইত্যাদি বিবিধ কারণ লেখক এখানে উল্লেখ করেছেন। সেই ব্যাপারটা একটু জানতে হবে। এখানে রয়েছে যেটা বর্ণনাটা, শুধু জানি উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে। ব্যাস, এইটুকুনি আমাদের শুধু দৃষ্টিগোচর হয়। মানে তাদের সম্পর্কে জানবার সূত্র কোনটা, না বছরের শেষে চৈত্র মাসে তারা যে চাষ করবার জন্য পাহাড়ে গাছপালাতে শুকনো বন জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, শুধু দূর থেকে আমরা সেইটুকুনি দেখতে পাই। সেই জন্যই লেখক এরকম বলছেন, আমরা শুধু কি জানি না উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে। দূরের আশ্চর্য মানুষগুলো তারপর কখন যে মেঘের রঙে মিলিয়ে যায় তার খবরও রাখি না। মানে তারপরে তাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক থাকে না, আর আমরা তাদের নিয়ে কোনো
কোনো চিন্তাভাবনাও করি না, খোঁজখবরও নিই না তারা কি খেলো না খেলো, তাদের জীবনধারা, তাদের কর্মপদ্ধতি কোনো কিছুই আমাদেরকে আর আকৃষ্ট করে না। শুধুমাত্র ওই দূর থেকে ওই একবার আকাশের রঙটা লাল হয়ে ওঠে, আগুন জ্বলার কারণটা একটু শুধু জানতে পারি, ব্যাস, যে তাতে চাষাবাদের সময় হয়েছে, ওইটুকুনি পর্যন্তই আমাদের সঙ্গে তাদের সম্পর্ক। এইটুকুনি লেখক বলতে চেয়েছেন। এইভাবে তাদেরকে আমরা পর করে রেখেছি, তারাও আমাদেরকে আপন করে নেয়নি, এই একটা দূরত্বের ব্যবধান লেখক উল্লেখ করলেন। এরপর বর্ণনাটা করছেন, কাছাকাছি গিয়েছিলাম একবার। এটাও ইম্পর্টেন্ট লাইন। কে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, তারপরে তার যাওয়ার পর অভিজ্ঞতা কি হয়েছিল, সেই সমস্ত বর্ণনাগুলো অনেক সময় প্রশ্নতে চলে আসে, সেগুলো একটু দেখে নিতে। উত্তরগুলো সব বইতেই দেওয়া রয়েছে। কাছাকাছি গিয়েছিলাম একবার, কোথায় গিয়েছিলেন? ময়মনসিংহের, আমরা তো প্রথমে গল্পের শুরুতেই পেলাম যে চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও, তার মানে এখানে ময়মনসিংহ যাওয়ার কথাই বলা হচ্ছে আর কি। ময়মনসিংহের গারো পাহাড়ে বসবাসকারী আদিবাসী মানুষদের কাছাকাছি গিয়েছিলেন তিনি। কাছাকাছি গিয়েছিলাম একবার। গারো পাহাড়ের ঠিক নিচেই সুসং পরগনা, মানে সুসং পরগনার কথাটা উল্লেখ করে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে ময়মনসিংহের গারো পাহাড়ের বসবাসকারী আদিবাসী মানুষ এবং সুসং পরগনার কথা তিনি উল্লেখ করেছেন, এখানে গিয়েছিলেন তিনি। এবং আর কি জানতে পারছি, রেল লাইন থেকে অনেকটা দূরে গাড়ি যাবার যে রাস্তা, সেই রাস্তায় যদি কখনো যাও কান্না পাবে, তার চেয়ে হেঁটে যেতে অনেক আরাম। মানে এখানে যাতায়াত ব্যবস্থার একটা বেহাল দশার কথা তিনি উল্লেখ করছেন। ওই সুসং পরগনা যেতে গেলে গাড়ি যাবার রাস্তাটা খুবই খারাপ, সেটা তিনি নিষেধ করছেন যে সেই রাস্তায় যদি কখনো যাও কান্না পাবে, অর্থাৎ সেটা খুবই আর কি সুগম রাস্তা নয়, এটা দুর্গম রাস্তা, সেই ব্যবস্থা বেহাল রাস্তার কথাটা তিনি উল্লেখ করলেন। তার চেয়ে হেঁটে যেতে অনেক আরাম। সুসং শহরের গা দিয়ে গেছে সোমেশ্বরী নদী। এবারে সুসং পরগনার একটা খুব সুন্দর বর্ণনা পাচ্ছি। এরকম নানা রকমভাবে তো প্রশ্ন হতে পারে। এরকম যদি বলে দিয়ে দিল যে সুসং পরগনার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও, তখন এই নদীর কথা, রাস্তার দশার কথা, যে বেহাল অবস্থার বর্ণনা করছেন, সেগুলো সবই দিয়ে দিতে হবে। লেখকের একটা বিচিত্র অভিজ্ঞতার কথা এখানে আমরা পাচ্ছি। সেই বিচিত্র অভিজ্ঞতার কথাও যদি প্রশ্ন হিসেবে আসে, তখন এই সমস্ত মানে প্রসঙ্গগুলো আসবে। সুসং শহরের গা দিয়ে গেছে সোমেশ্বরী নদী। শীতকালে দেখতে ভারী শান্তশিষ্ট, কোথাও কোথাও মনে হবে হেঁটেই পার হই, কিন্তু যেই জলে পা দিয়েছে অমনি মনে হবে যেন পায়ে দড়ি দিয়ে কেউ টেনে নিয়ে যাচ্ছে। স্রোত তো নয়, যেন কুমিরের দাঁত। পাহাড়ি নদী সোমেশ্বরী, সর্বদা যেন রেগে টং হয়ে আছে। মানে তিনি এই সোমেশ্বরী নদীতে গিয়েছিলেন এবং তার সাক্ষী থেকেছেন, তার একটা বাস্তব বস্তুনিষ্ঠ বর্ণনাও পাচ্ছি। সেই নদীর জল বেশি নয়, মনে হবে হেঁটেই পেরিয়ে যাওয়া যাবে, কিন্তু খুব ঠান্ডা জল এবং খরস্রোতাও রয়েছে। পাহাড়ি নদী, যেন মনে হবে কুমিরের দাঁতের মতন পা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বর্ণনাটা দিয়েছেন। তার চেয়ে ফেরি আছে, গরু ঘোড়া মানুষ একসঙ্গে দিব্যি আরামে পার, মানে নদী পারাপারের যে জলযান, সেটাকে ফেরি বলা হচ্ছে। সেই ফেরি আছে, গরু ঘোড়া একসঙ্গে মানুষ দিব্যি আরামে পার হও। হিন্দুস্তানি মাঝির মেজাজ যদি ভালো থাকে, তোমার কাছ থেকে দেশ বিদেশের হালচাল জেনে নেবে। এবং হিন্দুস্তানি মাঝি, তার ভাষা হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, তিনি এরকমভাবে দেশ বিদেশের হালচাল জেনে নেবে আপনার কাছ থেকে বলে লেখক বলছেন আর কি, যে যারা যাত্রী আর কি, তাদের কাছ থেকে এরকম জেনে নেবে। হয়তো গর্ব করে বলবে তার যে বিহারী মণি, বাংলার সব ফেরিঘাটেরই সে মালিক। সেই গল্প গুজব করে সমস্ত খবর দেওয়া নেওয়া করবে। মানে এই ধরনের অভিজ্ঞতাও তার হয়েছিল বলে তিনি এই কথাটাও উল্লেখ করছেন। পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদেরই মতো হাল বলদ নিয়ে চাষাবাদ করে। আমরা দুটো বর্ণনা পেলাম। এক নম্বর হচ্ছে যেটা গারো পাহাড়ের নিচে গল্পটাতে দেখতে পাচ্ছি কি, গারোদের চাষাবাদের একটা বর্ণনা পেলাম। যারা পাহাড়ে থাকে, তারা পাহাড়ে তো মাটি নেই, শুধু গাছপালা আর পাথর, এবং সেই বন জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে তারা ছায়ের পুরো একটা পলেস তারা তৈরি করে, তার মধ্যে বীজ ছড়িয়ে তামাক ধান ইত্যাদি ফসল ফলায়। আবার পাহাড়ের নিচে যারা থাকে তারা আবার আমাদের মতন হাল বলদ নিয়ে চাষাবাদ করে, কারণ সেখানে মাটিটা আছে আর কি। এবং তাদের চাষের পদ্ধতিটা সম্পর্কেও লেখক এখানে আলোচনা করছেন। মুখ চোখে তাদের পাহাড়ি ছাপ, হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মারগান, এইসব নানা ধরনের জাতের বসবাস রয়েছে ওই সুসং পরগনায় যেখানে গিয়েছিলেন লেখক। তার একটা বস্তুনিষ্ঠ বর্ণনায় বিভিন্ন জাতির প্রসঙ্গ আসছে। কোচ, বানাই, ডালু, মারগান ইত্যাদি নানান ধরনের জাতের পরিচয় আমরা পেলাম। গারোদের আলাদা ভাষা, হাজং ডালুদের ভাষা যদিও বাংলা, কিন্তু তাদের উচ্চারণ আমাদের কানে একটু অদ্ভুত ঠেকে। মানে গারোদের সঙ্গে এই বিভিন্ন যে জাতির প্রসঙ্গগুলো আমরা পেলাম, প্রসঙ্গগুলো এলো, তাতে দেখা যাচ্ছে কি গারোদের একটু আলাদা ভাষা, আর আমাদের এই কোচ, বানাই, ডালু, মারগান এদের ভাষাটা বাংলা, হাজং ডালুদের ভাষাটা বাংলা, কিন্তু তাদের উচ্চারণ আমাদের কানে একটু অদ্ভুত ঠেকে। তকে তারা ট বলে, টকে ত,
আবার ডকে তারা দ বলে, দকে ড, এরকম আর কি। শুনতে একটু অদ্ভুত লাগে, প্রথম শুনলে ভারী হাসি পাবে। ভাবো তো তোমার কাকার বয়সের একজন হৃষ্টপুষ্ট লোক দুধকে ডুডু বলছে, তামাককে টামাক, এই ধরনের একটু বক্তব্য, হাস্যরসের বর্ণনা এখানে পাচ্ছি। তাদের কথাবার্তার বিশেষ বৈশিষ্ট্য, এক একটা অঞ্চলে তো এরকম একটা উপভাষার মতন তৈরি হয়, সেরকম একটা বর্ণনা এখানে আমরা পাচ্ছি। তাদের এই অদ্ভুত উচ্চারণটা তোমাকে শুনলে হাসি পাবে বলে লেখক বলছেন। বেশ, মানে এখানে তো আমরা যেটুকুনি পেলাম সেটা হচ্ছে জাতের প্রসঙ্গটা এলো, হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মর্গান ইত্যাদি। এই অঞ্চলে গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। মাচা করে ঘর বাঁধা, গারোদের ঘরের কথা আবার বর্ণনা পাচ্ছি। মাচা করে ঘর বাঁধে তারা, মাচার ওপরে যেখানেই শোয়া সেখানেই রান্নাবান্না সব কিছু, হাঁস মুরগিও এই উচ্চাসনেই থাকে। এটা হচ্ছে পাহাড়ি স্বভাব, বুনো জন্তু জানোয়ারের ভয়ই এই ব্যবস্থা। মাচার মধ্যেই তাদের সব রকমের ব্যবস্থা থাকে, রান্নাবান্নাও সেখানে হয়, হাঁস মুরগি প্রতিপালনও হয়, এবং উঁচু করে মাচাতে ঘর বাঁধে, মাচার পরেই সেখানে তারা শোয়া বসা ইত্যাদি সব কাজই করে। এই হচ্ছে পাহাড়ি স্বভাবের বর্ণনা। এই বইটাকুনি আমরা জানতে পারলাম, গারোদের সম্পর্কে বর্ণনাটা পেলাম। এরপরে কি পাচ্ছি, এই অঞ্চলে হাজংরাই সংখ্যায় সবচেয়ে বেশি। এরপরে হাজংদের সম্পর্কে একটা বর্ণনা পাচ্ছি। হাজং কথার মানে নাকি পোকা। তাদের মতে পাহাড়তলির এই অঞ্চলে হাজংরাই প্রথম আসে, আর তখন চাষবাসে তাদের জুরি নাকি আর কেউ ছিল না। পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং, অর্থাৎ চাষের পোকা। মানে তাহলে আমাদের এই গারো পাহাড়ের নিচে আমরা বেশ বুঝতে পারছি দুটো প্রশ্ন এরকম হতেই পারে, যে গারোদের সম্পর্কে কী বর্ণনা পেলাম, আবার হাজংদের সম্পর্কেই বা কী বর্ণনা পেলাম। যদি হাজংদের সম্পর্কে তো একটা নির্দিষ্ট প্রশ্ন আসে, তখন হাজংদের সম্পর্কে উত্তরটা বর্ণনা করতে হবে। আবার গারোদের সম্পর্কে বর্ণনা এলে গারোদের সম্পর্কে যে বর্ণনাটা পেলাম সেটা তাদের এই মাচা করে ঘর বাঁধা, রান্নাবান্না, হাঁস মুরগি পালন, পাহাড়ি স্বভাব, চাষবাসের পদ্ধতি ইত্যাদি ইত্যাদিগুলো পেলাম, সেগুলো সব বর্ণনা করতে হবে। আচ্ছা, এবারে পাহাড়ের পাদদেশ অঞ্চলে কথাটা পাচ্ছি, যেটা হাজংরা সংখ্যা সবচেয়ে বেশি। হাজং কথার মানে নাকি পোকা। পাহাড়তলির এই অঞ্চলে হাজংরাই প্রথম এসেছিল এবং চাষবাসে তাদের খুব দক্ষতা, তাদের জুরি নাকি আর কেউ ছিল না। পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং, অর্থাৎ চাষের পোকা। এই নামকরণের কারণটাও আমরা জানতে পারি। এই নামকরণের কারণ সমান খুব প্রশ্ন চলে আসে। পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং। হাজং কথাটির অর্থ কী, এবং তারিফ করেছে কেন না, তার চাষবাসে তাদের দক্ষতা ছিল, জুড়ি মেলা ভার ছিল, ইত্যাদি ইত্যাদি কারণগুলো আমরা জানতে পারলাম। বেশ, তারপরে দেখি ধানের ক্ষেত দেখলে কথাটা বিশ্বাস না করে উপায় নেই। মানে হাজংদের চাষের যে দক্ষতা, তারা যে সত্যিই চাষের পোকা, সেই কথাটাকে বলা হচ্ছে, যে কথাটা বিশ্বাস না করে উপায় নেই। প্রশ্ন এরকম হতে পারে যে কোন কথাটা বলা হয়েছে, তা কীভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো, লেখকের বর্ণনা অনুসারে তা ব্যাখ্যা করো। তখন এগুলো পরের অংশটা লাগবে। একটু কষ্ট করে যদি পাহাড়ে না হোক একটা টিলার উপরেও ওঠো, নিচের দিকে তাকালে দেখবে পৃথিবীটা সবুজ। মানে তারা চাষ করেছে, পৃথিবীটা একবার সবুজ হয়ে উঠেছে, সেই কথাটা লেখক বলছেন। যত দূর দেখা যায় শুধু ধান আর ধান, একটা সীমাহীন নীল সমুদ্র যেন আহ্লাদে হঠাৎ সবুজ হয়ে গেছে। মানে আধুনিক উন্নত যন্ত্র, উন্নত সার অথবা বীজ ছাড়াই এই সাফল্য তাদের করায়ত্ত করেছে, তাদের অধিগত হয়েছে কেবলমাত্র প্রাচীন বিদ্যা এবং চাষবাসের অসাধারণ দক্ষতার জন্য, যার জন্যই তো তাদেরকে বলা হচ্ছে চাষের পোকা। এই কথাটা যে সত্যি সেটাই এখানে প্রমাণ হচ্ছে এই বর্ণনার মাধ্যমে। নীল সমুদ্র যেন হঠাৎ আহ্লাদে সবুজ হয়ে উঠেছে। সবুজ হয়ে উঠেছে কেননা তার চাষবাসের দক্ষতার জন্যই পৃথিবীটা সবুজ হয়ে উঠেছে, এরকমভাবে লেখক বর্ণনা করতে চাইলেন। অর্থাৎ সত্যিই তাদের চাষবাসের দক্ষতাটা রয়েছে। এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। একটা দুষ্ট শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে। এরপরে বর্ণনাটা খুব একটু করুণ বর্ণনা পাচ্ছি। এত ফসল ফলাতে তারা অবস্থা পারঙ্গম এবং তাদের এই কৃতিত্বটা রয়েছে, তা সত্ত্বেও তাদের অভাব ঘটে না কেন, সেই বর্ণনাটা লেখক এখানে দিচ্ছেন। এত ফসল, এত প্রাচুর্য, তবু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি কিছুতেই কোথাও নেই। কেন না একটা দুষ্ট শনি কোথাও কোনো আনাচে যেন লুকিয়ে আছে। শনি একটা অশুভ দেবতা আর কি, এরকম আমাদের হিন্দু শাস্ত্রে মানি আমরা, অমঙ্গলকারী যেন একটা দেবতা আর কি। ধান কাটার সময় বাড়ির মেয়ে পুরুষ সবাই কাস্তে নিয়ে মাঠে ছুটবে, পিঠে আঁটি বাঁধা ধান নিয়ে ছোট ছোট ছেলের দল কুজো হয়ে খামারে জুটবে, কিন্তু মাঠ থেকে যা তুলে তা সবটা ঘরে থাকে না। এই হয়েছে তাদের অদৃষ্টের পরিচয়। ধান কাটার তাদের চাষের বর্ণনা, তাদের ধান কাটার সময় বাড়ি মেয়ে পুরুষরা সবাই মিলে কাস্তে নিয়ে মাঠে যায়, পিঠে আঁটি বাঁধা ধান নিয়ে ছোট ছোট ছেলের দল কুজো হয়ে খামারে ধান তোলে, এই সমস্ত বর্ণনাগুলো লাগবে। যদি হাজংদের সম্পর্কিত কোনো আলাদা প্রশ্ন আসে, তখন তাদের এই চাষের পদ্ধতি, তাদেরকে কেন চাষের পোকা বলা হয়েছে, সমস্ত বর্ণনাগুলো একসঙ্গেই লাগবে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে কি না, তাদের অভাবের বর্ণনাটা, তাদের কোনো মনে শান্তি নেই কেন না, তারা যে ধানটা তুলছে, খামারে তুলবে, সেই মাঠ থেকে যা তোলে তার সবটা ঘরে থাকে না। পাওনা গন্ডা আদায় করতে আসে জমিদারের পাইক বরকন্দাজ, মানে বন্দুকধারীরা আর কি। জমিদারের পাওনা গন্ডা আদায় করতে লোক চলে এসছে, কোন লোক না, পাইক বরকন্দাজ।
তখন তারা গালে হাত দিয়ে যেন বলে পরে তাদের মনের কথাটা লেখক একটা কবিতার মতন পদ্য করে বর্ণনা করেছেন। কি বলছেন তিনি? বড়ই ধাঁধায় পড়েছি মিতে, ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে, বারবার ধান বুনে জমিতে, মনে ভাবি বাঁচা যাবে আরামে। সেটা স্বাভাবিক একটা ব্যাপার যে সবাই ভাবে চাষবাস করে ভালোভাবে এবার ফসল ফলিয়ে আরামে বাঁচা যাবে ধান বুনে জমিতে। মাঠ ভরে যেই পাকা ফসলে, সুখে ধরি গান ছেলে বুড়োতে। মানে যেই পাকা ফসল ফলেছে মাঠে, সেটা দেখতেও ভালো লাগে এবং মনে আনন্দেরও সৃষ্টি হয় যে ধানটা ফসলটা ফলেছে, ছেলে বুড়োতে গান ধরেছেন সুখে। একদা কাস্তে নেই সকলে, এবারে সবাই কাস্তে নিয়ে মাঠে ধান আনতে ছুটেছে। লাঠি রাগায় পাড়া জুড়োতে, তারপর পালে আসে পেয়াদা, খালি পেটে তাই লাগছে ধাঁধা। এরপরে পেয়াদা চলে এলো, তাদের খালি পেট খালিই থেকে গেল, তাই তাদের খালি পেটে লাগছে ধাঁধা বলে লেখক এখানে বর্ণনা করেছে। মানে এই জমিদারের পাইক বরকন্দাজ তাদের সমস্ত ফসল লুট করে নিয়ে চলে যায়, তাই তাদের মনে কোনো শান্তি নেই, তাদের খালি পেটে তাই ধাঁধা লাগছে। এইভাবে লেখক তাদের মনের অবস্থার কথাটা বর্ণনা করলেন। গায়ের আল বাঁধা রাস্তায় লোহার খুর লাগানো নাগরায় শব্দ হয় খট খটাখট। অর্থাৎ এবারে বস্তুনিষ্ঠ বর্ণনাটা কেমন হবে লেখক দিচ্ছেন যে জমিদারের পাইক বরকন্দাজ ফসল লুট করতে আসছে, তার একটা বস্তুনিষ্ঠ বর্ণনা আমরা এখানে পাচ্ছি বাস্তবচিত। গায়ের আল বাঁধা রাস্তায় লোহার খুর লাগানো নাগরায়, মানে জুতো আর কি, তারা যেটা পরে আছে ওই পাইক বরকন্দাজরা, সেটাকে বলা হচ্ছে নাগরা। সেই নাগরায় শব্দ হয় খট খটাখট। দূর থেকে বাঁশের মোটা লাঠির ডগা দেখা যায়, ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে। এটা একটা বিভৎস ব্যাপার, একটা মানে ওরা আসামানিত একটা উৎপাত, তাদের সাথে শান্তির বিঘ্ন ঘটছে এবং ছোট ছোট ছেলের দল ভয়ে পায় মায়ের আঁচল চেপে ধরে। খিটখিটি বুড়িরা সাপমুন্নি দিতে থাকে, অভিসম্পাদ দিতে থাকে। জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়, জমিদারকে ট্যাক্স দিতে গিয়ে, জমিদারকে টাকা দিতে গিয়ে চাষিরা একেবারে সর্বশান্ত হয়, ফকির হয়, নিজেদের আর কিছু থাকে না। এত সুন্দরভাবে চাষ করে ফসল ফলিয়ে তাদের নিজেদের কপালে আর তখন কোনো কিছু থাকে না বলে লেখক এখানে বলছেন, তারা ফকির হয়ে যায়। 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, তাকে বলা হতো হাতি বেগার। হাতি বেগার সম্পর্কে তো আবার অনেক সময় আলাদা করে প্রশ্ন চলে আসে, তখন সেই প্রশ্নটার উত্তর এবার এখান থেকে দেখতে হবে। মানে হাতি বেগার প্রথাটা কি না, জমিদারের বেজায় শখ হাতি ধরার, তার জন্য পাহাড়ে বাঁধা হবে মাচা, মাচার ওপর সিপাই শান্তি নিয়ে নিরিবিলিতে বসবেন জমিদার, সেই সঙ্গে পান থেকে চুন না খসে তার ঢালা ব্যবস্থা। মানে জমিদারের শখ পূরণ করতে হবে এই সমস্ত প্রজাদেরকে দিয়েই, এবং যাতে একটুও কোনো অসুবিধা না হয় জমিদারের, সেই জন্য সমস্ত ব্যবস্থা জমিদার নিজেই করেন। কি করতে হবে না, পাহাড়ের হাতি শিকারের জন্য সবাইকে সিপাই শান্তি নিরিবিলিতে জমিদার বসবেন, আর তার সঙ্গে কি বলছেন লেখক, সেই সঙ্গে পান থেকে চুন না খসে তার ঢালাও ব্যবস্থা। আর প্রত্যেক গাঁ থেকে প্রজাদের আসতে হবে নিজের নিজের চাল চিরে বেঁধে, নিজের নিজের খাবার দাবার সমস্ত জোগাড় করে নিয়ে জমিদারের হাতি ধরবার শখ মেটাতে হবে আর কি। মানে প্রত্যেক গাঁ থেকে প্রজারা আসতে বাধ্য আর কি, জমিদারের এরকমই নিয়ম, করা শাসন। যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গলে বের দিয়ে দাঁড়াতে হবে, ছেলে হোক বুড়ো হোক কারো মাপ নেই। যারা হাতি বের দিতে যেত তাদের কাউকে সাপের মুখে, কাউকে বাঘের মুখে প্রাণ দিতে হতো। ঘন জঙ্গলের মধ্যে এরকমভাবে হাতি ধরতে গিয়ে ধরবার জন্যে জঙ্গলটাকে বের দিতে হতো। বের দিত মানে কি, ঘিরে দাঁড়াতে হতো যাতে হাতি পালিয়ে যেতে না পারে। সেই জন্য এইভাবে তাদেরকে কখনো কখনো সাপের মুখে পড়তে হতো এবং কখনো কখনো বাঘের মুখে পড়ে প্রাণ দিতে হতো বলে লেখক বর্ণনা করছে। এই হচ্ছে তাদের করুণ অবস্থার বর্ণনা। তারা ফসল চাষ করেও তারা সুখ শান্তিতে থাকতে পারছে না, তাদের ঘরে অন্নাভাব লেগে রয়েছে, তারা জমিদারকে টাকা দিতে গিয়ে সমস্ত কিছু দিয়ে দিয়ে নিজেরা ফকির হয়ে থাকে। আবার এর একটা যে আইন ছিল এই জমিদারের শখ মেটাবার আইনটার নাম কি না, হাতি বেগার। হাতি ধরবার জন্য বেগার দেওয়া, অর্থাৎ মানে বিনা পরিশ্রমিকে খাবার দাবার নিজেদেরকেই জোগাড় করে নিয়ে যেতে হবে, জঙ্গলে বের দিয়ে দাঁড়াতে হবে এবং তা কাজ করতে গিয়ে কাউকে সাপের মুখে কাউকে বাঘের মুখে প্রাণ দিতে। এই হচ্ছে বর্ণনা। মানুষ কতদিন এসব সহ্য করতে পারে, এটা লাইনটি ইম্পর্টেন্ট, এসব প্রশ্ন আসতে পারে। মানুষ কতদিন এসব সহ্য করতে পারে, এসব বলতে কি বোঝানো হয়েছে? এসব বলতে এই জমিদারের শখ মেটাবার জন্য এই হাতি বেগার শ্রমের কথা, বা জমিদারের অন্যায়ভাবে ফসল বা টাকা পয়সা নিয়ে নেওয়ার কথা, এই অন্যায় অত্যাচারের কথাগুলোকে সব বলতে হবে। তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। কেমনভাবে? বিদ্রোহের স্বরূপ বর্ণনা করো, তখন আবার পরের অংশটুকুনি কাজে লাগবে। কিভাবে প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো, কোন প্রজাদের কথা বলা হয়েছে, তারা বিদ্রোহী হয়ে উঠলো কেন না, তাদের জীবনে শান্তি বলে কিছু নেই, সুখ শান্তি বলে কিছু নেই। তাদেরকে হাতি বেগারের শ্রম দিতে গিয়ে কখনো সাপের মুখে কখনো বাঘের মুখে প্রাণ বিসর্জন দিতে হতো, বা ফসল ফলিয়ে তারা যে ঘরে ফসল আনবে সেই ব্যবস্থাটুকুনও তাদের নেই। তারা জমিদারের ট্যাক্স বা জমিদারকে টাকা দিতে গিয়ে ফকির হয়ে যায়। এইভাবে একটা অশান্তি তাদের তো সবসময় ঘিরে ধরেছিল।
সেই জন্য প্রজারা বিদ্রোহী উঠেছিল, যে তারা এর অবসান চাইছিল। গোরা তারা সুস্থভাবে মানে বেঁচে পড়তে থাকতে চায়, তারা আনন্দজনকভাবে জীবনটা কাটাতে চায়, কিন্তু জমিদারের এই সব আইন বা জমিদারের এই অত্যাচার, অন্যায়, অবিচার সেইগুলো সহ্য করতে তারা পারছিল না, তাই তারা বিদ্রোহ হয়ে উঠল। গোরাচাঁদ মাস্টার হলেন তাদের নেতা। এবার বিদ্রোহের স্বরূপটাও বর্ণনাটা পাচ্ছি, কেমনভাবে তাদের বিদ্রোহ মানে ব্যাপক আকার নিল। তাদের প্রধান নেতার নাম হচ্ছে গোরাচাঁদ মাস্টার। চাকলায় বসলো মিটিং, মানে পরগনার সমষ্টি চাকলা। কামারশালায় তৈরি হতে লাগলো মারাত্মক অস্ত্রশস্ত্র, কামারশালায় অস্ত্রশস্ত্র তৈরি হলো। শেষ পর্যন্ত জমিদারের পল্টনের হাতে প্রজাদের হার হলো। জমিদারের সৈন্যদলের হাতে, জমিদারের সঙ্গে তো আর তারা পারবে না, প্রজাদের হারটা মানতে হলো। কিন্তু হাতিবেগার আর চলল না। হাতিবেগার যে প্রথাটা ছিল, হাতিবেগার যে আইনটা ছিল, সেটা বন্ধ হলো। প্রজাদের হার হলো ঠিকই, কিন্তু একটা উপকার হলো যে হাতিবেগারটা আর চলল না। এখনও চৈতন্যনগরী হিঙ্গুলকোনায় গেলে খগ মোড়ল, আমতু মোড়লের বংশধরদের মুখে বিদ্রোহের গল্প শোনা যায়। এই বিদ্রোহের গল্প কথা শোনা যায়। থুরথুরে বুড়ো যারা, তারা দুঃখ করে বলে, সেকালে সর্ষের ক্ষেতে আমরা লুকোচুরি খেলতাম, মাঠে এত ধান হতো যে কাকপক্ষীরও অরুচি ধরতো, গোয়ালে থাকতো 60-70টা গরু, নর্দমায় দুধ ঢালাই হতো, আর এখন এক ফোঁটা দুধের জন্য পরের দুয়ারে হাত পাততে হয় বলে লেখক বর্ণনা করছেন। মানে এখানে একটা বর্ণনা পাচ্ছি খুব সুন্দরভাবে, সেকালের সঙ্গে একালের পার্থক্য। এটাও একটা প্রাচীনকালের সঙ্গে বর্তমানকালের যে পার্থক্যটা, সেটাও খুব সুন্দরভাবে 2-3টে লাইনে লেখক এখানে বর্ণনা করে দিলেন। যারা বয়সে বড়, তারা তো এই সমস্ত বিদ্রোহের গল্প কথা শোনায়, এবং তাদের মুখেই এই কথা শোনা যাচ্ছে যে সর্ষের ক্ষেতে লুকোচুরি খেলতাম, এত সর্ষে হতো, এত ধান হতো যে কাকপক্ষীর অরুচি ধরতো, গোয়ালে 60-70টা গরু থাকতো, নর্দমায় দুধ ঢালা হতো, ইত্যাদি ইত্যাদি বর্ণনা। আর এখন হয়েছে কি, এখন বর্তমানকালের কি খবর না, এক ফোঁটা দুধের জন্য পরের দুয়ারে হাত পাতো, এটাও বাস্তব সত্য। একটা কথা আগে থেকে বলে রাখি, ও অঞ্চলে যদি কখনো যাও, ওরা তোমাকে বাঙাল বলবে, চটে যেও না জানো। বাঙাল মানে বাঙালি। বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিইনি, তাই ওরাও আমাদের পরপর ভাবে। ওই যে আমরা প্রসঙ্গটা আলোচনা করে এলাম, সেই ব্যাপারটা এখানে আবার লেখক উল্লেখ করেছেন। বাঙাল মানে বাঙালি, বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিইনি। আমরা মানে কারা? সমতলের বাসিন্দারা, ওই পাহাড়ি গারোদের, হাজংদের আপন করে নিইনি, মানে পাহাড়ে বসবাসকারী আদিবাসীদেরকে আমরা আপন করে নিইনি, তাই ওরাও আমাদের পরপর ভাবে। অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ বলে লেখক বলছেন। আমরা সবাই বৃহত্তর বাংলারই তো অন্তর্গত, আমাদের ভাষাটা তো বাংলা। সেই কথাটা উল্লেখ করে এখানে লেখক বলছেন, গারো পাহাড়ের নিচে বসবাসকারী উপজাতি মানুষগুলো বা আদিবাসী সম্প্রদায়গুলোর কথাই তো এখানে লেখক বলতে চেয়েছেন, যে ওরাও আমার বাঙালি, আমরাও বাঙালি। আমরা এত কাছাকাছি থাকি, অথচ আমাদের দুই সম্প্রদায়ের মধ্যে আর কি বলা ভালো যে একটা পরপর ভাব, একটা দূরত্বের অনুভব লেখক এখানে দেখিয়ে দিলেন। কেন সেই কথাটাও এখানে লেখক সূক্ষ্মভাবে বর্ণনা করে দিলেন। আসলে জাতপাত, ধর্ম, বর্ণ নিয়েই তো আমরা প্রাচীনকাল থেকে মশগুল হয়ে রয়েছি, এবং এই ভেদাভেদটাই তো এক গোষ্ঠীর মানুষকে অন্য গোষ্ঠীর মানুষ থেকে পৃথক করে রাখে, এবং অন্য গোষ্ঠীর মানুষ নিজেদেরকে আমরা উন্নত বলে মনে করি, এবং সেই গর্বে আমরা অবহেলায় উপেক্ষা করি অন্য সম্প্রদায়ের মানুষদেরকে। তাদের বিশ্বাস, তাদের সংস্কার, তাদের প্রথাকে আমরা অস্বীকার করি। ফলে আঞ্চলিক নৈকট্য থাকা সত্ত্বেও আমরা এই মানুষগুলোকে আপন করে নিতে পারিনি। এই দুটো গোষ্ঠী তৈরি হয়েছে, এবং দুই গোষ্ঠীর মধ্যে দূরত্ব বা ব্যবধান সৃষ্টি হয়েছে, এটুকুনি বলা যেতে পারে। এই দূরত্বের কথাটা এখানে লেখক উল্লেখ করে দিয়েছেন। আমরা সমতলের বাসিন্দারা শহরের সভ্য শিক্ষিত মানুষদের কথা এখানে বলেছেন, যারা আদিবাসী মানুষগুলোর কোনো খোঁজ খবর নিই না, জানতে চেষ্টা করি না তাদের কষ্ট, তাদের অসহায়তাটাকে। দুঃখ কষ্টে প্রতিবেশীর পাশে এসে দাঁড়ানোটার মধ্যেই তো মানবিকতা রয়েছে। তাদের পাশে কষ্টের দিনে হাত বাড়িয়ে দিলেই তো সেটি তো যথার্থ মনুষ্যত্বের পরিচয়, কিন্তু সেটা আমরা করি না। তাই ওরাও আমাদেরকে পরপরভাবে, ওদের সঙ্গে আমাদের এই দূরত্বের অনুভবটা লেখক এখানে খুব সুন্দরভাবে শেষ অংশে বর্ণনা করে দিলেন। এই যে অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ, তাই ওরাও আমাদের পরপর ভাবে। পরপর ভাবার কারণটা আমরা একটু বলে দিলাম। বেশ, এরপরে এই গল্পটা এখানেই শেষ হয়ে গেল। এটা তোমরা ভালো করে পড়বে, ছোট এমন কিছু বড় নয়, তবে অনেকগুলো প্রশ্ন এখান থেকে হয়ে যেতে পারে। যেমন ওই চাষবাসের পদ্ধতিটা গারোদের, বা ওই সুসং পরগনার যে দৃশ্যপটের বর্ণনাটা পেলাম, সোমেশ্বরী নদীর বর্ণনা, হাজংদের চাষের পদ্ধতির বর্ণনা, বা গারোদের মাচা করে ঘর বাঁধার ওই যে পদ্ধতি, সেইগুলো, এবং এই সব কিছু থাকার পরেও তাদের জীবনে শান্তি নেই কেন, এই অত্যাচারের কথা, জমিদারের অত্যাচারের কথা,
অন্যায় অবিচারের কথা বা ওই হাতিবেগার যে আইন ছিল সেই আইনের কথা এবং তার বিরুদ্ধে তাদের প্রজাদের বিদ্রোহের কথা, কিভাবে গোরাচাঁদ মাস্টারের নেতৃত্বে কামারশালায় অস্ত্রশস্ত্র তৈরি করে চাকলায় চাকলায় মিটিং বসিয়ে হাতিবেগার প্রথাটাকে তারা পরাজিত হলো ঠিকই, কিন্তু হাতিবেগারটা চললো না বলে লেখক বলেছেন। এইগুলো বর্ণনাগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে একটু লক্ষ্য রাখবে, এগুলো একটু আলাদা করে তৈরি করে নেবে। এবং আরেকটা প্রশ্ন এখানে হয় এই যে তাই ওরাও আমাদের পরপর ভাবে, পরপর ভাবার কারণ কি, ওরা কারা আমরা কারা ইত্যাদি ইত্যাদি বর্ণনাগুলো আসবে। যাই হোক, আমরা পরের পর্বে আমরা প্রশ্ন উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো, তাহলে আমাদের মোটামুটি এই গল্পটা শেষ হয়ে যাবে। আজ তাহলে পর্যন্ত থাক, পরের দিন আবার বাকি অংশটুকুনি হবে।